কলিং বেলের আওয়াজ কর্ণকৌঠরে পৌঁছতেই ছুটল শোক। আব্বু এসেছে নির্ঘাত। মিনিট দুয়েক আগেও এসএমএসে কথা হয়েছে। আব্বু বলেছে বাড়ির নিকটে এসে পৌঁছেছেন তিনি। ব্যাস, আর কিছুক্ষণ। ঠোঁটে হাসি টেনে মেন ডোর খুলতেই সুখ স্তব্ধ চোখে তাকিয়ে রয়, হতভম্ব দৃষ্টিপাত। প্রদীপের শেষ আলো নিভে আসার মতো ধীরে ধীরে অধর থেকে হাসি মিলিয়ে যায়। বর্ণ দাঁড়িয়ে আছে, ঠিক দাঁড়িয়ে নয়, এক হাত ভাঁজ করে সেথায় কপাল ঠেকিয়ে দরজায় হেলে আছে। দৌড় মেলার আওয়াজে মাথা তুলল বহু কষ্টে। চোখ জোড়া নিভু নিভু, ডান বাহুর জ্যাকেট চুয়ে চুয়ে রক্ত গড়িয়ে শুকিয়ে গেছে। আপনা আপনি দুকদম পিছিয়ে গেল সুখ। বর্ণ হেলে দুলে ভেতরে প্রবেশ করে সুখের মুখোমুখি হয়, তবে শরীরের ভারসাম্য বেশিক্ষণ স্থির রাখতে পারল না। একসময় হুট করে সুখের কাঁধে কপাল রেখে ঢলে পড়ল। এক মুহূর্তের জন্য সুখের সর্বাঙ্গ কেঁপে বোধ হয়। বর্ণ চোখ বুঝেই মৃদু হাসে, অস্ফুট স্বরে বলে, ফুল, কষ্ট কষ্ট হচ্ছে আমার, ভীষণ দুঃখ। থ মেরে রইল সুখ। এত এত রক্ত দেখে হাত মুঠোবদ্ধ করে টোক গিলে চোখ বুঝে নিল হুটহাট। দুর্ঘটনার পর থেকে হেমোফোবিয়া তৈরি হয়েছে তার। কেউ কাউরে আঁকড়ে ধরেনি। বর্ণ মৃদুমন্দ ঘঙিয়ে কাঁধ থেকে মাথা তুলে হাত উঠিয়ে জড়িয়ে যাওয়া গলায় বলে, সরি। পাশ কাটিয়ে কদম বাড়াতে গেলে পুনরায় ঢলে পড়ে সুখের উপর। এসব কি হয়েছে বর্ণ? তামিজ শিকদার এসে পৌঁছেছে। দ্রুত ভেতরে প্রবেশ করে গায়ে রক্ত দেখে বর্ণকে সোজা করতে চাইল। মাই গড, জ্বরে গা পুড়ে যাচ্ছে। বর্ণ বিড়বিড় করে, এভরিথিং ইজ অলরাইট, কিচ্ছু হয়নি। দৃশ্যপটে রুবাইয়া ছুটে এলেন তামিজ সাহেবের কণ্ঠ পেয়ে। ধারণা করা যায় বর্ণর জ্বর 104 ডিগ্রি ছাড়াতে এত রাতে কাউকে জাগাতে না তামিজ সাহেব। রুবাইয়াত এবং তিনি দুপাশ থেকে ধরে লিফটে চড়ে 5th ফ্লোরে নিয়ে গেলেন। সুখ তখনও মেইন ডোরের সামনে থমকে দাঁড়িয়ে। থরথর কাঁপছিল শরীর। দোর খোলা অবস্থায় যে কেউ তার কক্ষে প্রবেশ করতে পারলেও বন্ধ অবস্থায় বর্ণর ফিঙ্গারপ্রিন্ট আর পাসওয়ার্ড লাগে। রুবাইয়াত ভেবেছিল বর্ণ ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড প্রয়োগ করে দোর খোলার অবস্থাতেই নেই, কিন্তু তিনি ভুল প্রমাণিত হলেন। সুখু হেসে বালিশে মাথা গোজার সময় বর্ণ বারবার বিড়বিড় করছিল, ছাড়ো না চাচ্চু, ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছি। মেয়ের খুঁজে তামিজ সাহেব নিচে নেমে এলেন। সুখকে পেলেন না। কিঞ্চিত অবাক হলেন ভদ্রলোক। মাটার হঠাৎ কি হলো রুবি? এতক্ষণ তো অপেক্ষায় ছিল। রুবাইয়াত ভাবুক হয়ে জবাব করেন, হয়তো বেশি ঘুম পেয়েছে। এমনিতেও ওর এত রাত অব্দি জাগা বারণ। তাই বলে সারপ্রাইজ দেওয়ার লোভ দেখিয়ে এখন বড্ড হতাশ হলেন। এত জন্য রুবাইয়াত পৈশাচিক আনন্দ পেলেন। খুঁচিয়ে বলেন, সারপ্রাইজটা কি জানতে সেই বেলা 2টো থেকে মেয়ের মুখের দিকে হাঁ করে চেয়ে আছি। কিন্তু না, সারপ্রাইজ সে প্রথমে আব্বুকেই দেবে। এখন বুঝো অপেক্ষা কেমন লাগে। সন্দিহান গলায় জানতে চায়, আচ্ছা, আমার মামুনিকে কোনো মন্ত্র বলে বশ করেছ বলো তো? ইদানিং আব্বুর কথাই বেশি বেশি ভাবছে, হিংসে হচ্ছে। তো হবে না? পুনরায় বলেন, ডাকবো? না, ঘুমাক, বরং সকালেই শুনে নেব। এমনিতে গুলির আঘাতের জের গায়ে জ্বর জ্বর ভাব। উপরন্তু জিসান সিয়ামের বাধা উপেক্ষা করে 2 প্যাক নিয়েছে। ফলস্বরূপ নেশা চড়ে গেছিল। কাল রাত কিভাবে কি ঘটেছে বর্ণর ধ্যান ধারণাই নেই। ভোরে ঘুম ভেঙে নিজেকে শিকদার নিবাসে নিষ্কক্ষে আবিষ্কার করছে এই যা। কপালে গুরুতর ভাঁজ পড়ে তার। তীক্ষ্ণ ধারালো ধূসর কালো মণি চোখজোড়া ছোট ছোট হয়ে আসে। বাহুতে ব্যান্ডেজ করা, অথচ বর্ণর স্পষ্ট মনে পড়ে কাল রাত সে ব্যান্ডেজ করেনি। সিএম করে দিতে চাওয়ায় উল্টো এক ঝাড়ি দিয়েছিল। তবে এই ব্যান্ডেজ কে বাঁধল? গায়ে জ্বরও নেই, ওষুধ খাইয়ে দিয়েছিল কেউ। কে সে? বেরিয়ে রাখা দরজার দিকে বুড়ো গুটিয়ে চেয়ে রয় বর্ণ। আড়মোড়া ভাঙতে গিয়ে বুঝল ডান হাত ব্যথায় কাবু। বিরক্তিতে মুখ কুঁচকে গুলিছোড়া লোকটাকে ইংলিশ বাংলা মিশ্রণে 2টো গালি দিল। রান্নাঘরে তোড়জোড় চলছে। বাড়ির দুঃখ কর্ত্রীর সাহায্য আছে রামসা। তোফা ডাইনিংয়ে সব সেটিং করছে। দবদবে সাদা হাতাকাটা গেঞ্জি পরনে ছিল বর্ণর গায়ে। ক্ষত শুকিয়ে উঠেছে অনেকটা। গেঞ্জির হাতার তল থেকে অল্প একটু ব্যান্ডেজ চোখে পড়ে। গলেতে বরাবরের মতো হেডফোন। সিঁড়ি বেয়ে গম্ভীর মুখে এগিয়ে এসে চেয়ার টেনে বসল। আজাদ সাহেবকে দেখে সেকেন্ড কয়েক নজর স্থির রেখেছিল। ভদ্রলোক গতকাল ফিরলেও তার সাথে সাক্ষাৎ হয়নি।
একে একে তুফা, অব্র, রুস্মিতা, রাজবীর, হানিফা বেগম আসন পেতে বসলেন। নুরা নেই, এখনো ঘুমে বুঁদ। আইজা দুবার তুলে বাথরুম পর্যন্ত ছেড়ে এসেছে। তিনি বেরিয়ে আসতেই দুবার পিলপিল পায়ে পুনরায় লেপের নিচে চাপা পড়ে ঘুমের কোলে দৃষ্টি হারিয়েছে। এই শীত শীত সকালে বেড ছেড়ে উঠতে মন চায় কার? তামির সাহেব আশেপাশে সুখকে খুঁজে না পেয়ে ডাক ছোলেন, আমার ঘরের সুখ পাখি কই রে আম্মা? হানিফা বেগম আজকাল সুখের উপর অসন্তুষ্ট দেখান না। তিনিও এদিক ওদিক নজর ছিটালেন। তুফা উঠে দাঁড়ায়। গার্ডেনে পানি দিচ্ছে হয়তো। আমি ডেকে আনছি। যেতে হয়নি তাকে, এর আগে সুখ হাজির হলো। তার পাশে নুরাও আছে, টমিকে কোলে রেখে। বিচ্যুত ঘুম ছেড়ে কখন উঠল আর সুখের কাছে বা কখন গেল কে জানে। খাবার মুখে তুলে আজাদ সাহেব বলেন, কোথাও যাচ্ছ? মাথা তুলে বর্ণর সামনে দৃষ্টি নিক্ষেপ করে। আজাদ সাহেবের পাশে সুখ সাহসা নজর তার মুখশ্রীতে গিয়ে ঠেকল। ঠোঁটের কোণে টকটকে লাল সস লেগে রয়েছে। মেয়েটা নিরুত্তাপ, নজর প্লেটে স্থির। বর্ণ স্বল্প আওয়াজে জবাব করে, হুম। দেশের বাহিরে নাকি? প্রশ্নটি তামির সাহেব করেছেন। হুম। কোন দেশে জানতে চাইল না কেউই। আইজা ছেলের পাশে এসে দাঁড়ালেন। প্লেট আরেকটি রুটি তুলে দিতে চাইলে বর্ণ না করে দেয়। আজাদ সাহেব পুনরায় বলেন, ফ্ল্যাট কখন? 19শে মে। আজ 17ই মে, অর্থাৎ দুদিন পর। তামির সাহেব জানতে চায় রওনা কখন দেবে। খুঁটিয়ে খুঁটিয়ে এত ডিটেলস জানতে চাইছে দেখে বর্ণ মাথা তুলল। আজই। হুম, কিছু বলতে চাও? আব্বু চাচ্চু উভয় দিকেই প্রশ্ন ছুড়ল। তামির সাহেব এক নজরে পুরো ডাইনিং স্পেস পরখ করে শান্ত গলায় জিজ্ঞেস করেন, ডক্টর মেহরাবকে মনে আছে তোর? ডক্টর মেহরাবের হসপিটাল ছেড়ে ছুড়ে চলে এলেও পিছু ছাড়ানো যায়নি। নুরা পাকনির সাথে ফ্রেন্ডশিপ পাতানোর খাতিরে রোজ তাদের ফোন আলাপ চলছে। সুখের সাথেও কথা হতো কালে ভবরে। এমনকি বাড়ির বয়োজ্যেষ্ঠা থেকে শুরু করে তামিজ কিংবা আজাদ সাহেবের সাথেও পুরো পরিবারের সাথে মোটামুটি সখ্যাতা গড়ে উঠেছে মেহরাবের। শুধু তাই নয়, ইতিপূর্বে মেহরাব একবার শিকদার নিবাসেও এসে বেরিয়ে গেছে। বর্ণর চোখের সামনে ঘটেছে সব। দাঁতে দাঁত পিষ্ট করে সব হজম করে নিয়েছিল আসফিয়ান বর্ণ। এই ডক্টরের নাম উঠে আসলে অযথাই মস্তিষ্কে আগ্নেয়গিরির লাভা উতলে উঠে তার। মনে হয় শিরায় শিরায় রক্ত সঞ্চালনের সংঘর্ষ উঠেছে। এটা হিংসা, ঈর্ষা না অন্য কিছু তা জানা নেই। তবে ফুলের কাছাকাছি এই নামটাকে সে অনুপরিমাণও বরখাস্ত করতে পারছে না। তবে আজ ঘটনা প্রবাহ অন্যদিকে টান দিতে চলছে। মেহরাব আসছে ওই বাড়িতে, সাথে তার বোন মায়রা। অতিথি আসবে, এমন এক অতিথি যার প্রচেষ্টায় বাড়ির সুখ বাড়ি ফিরেছে সুস্থ হয়ে। তার যত্নে খুঁত রাখতে হবে। মেহরাবের প্রতি শিকদারের মায়া জন্মানোর অন্যতম কারণ হলো তার বাবা মা বেঁচে নেই এবং তাদের মাঝে যে বাবা মার ছায়া অনুভব করে। নিবাসের বড় ছেলে এবং ভাই বোন সকলের শিরের অবস্থান আসফিয়ান বর্ণরই। এই প্রথম অতিথি আসার ক্ষেত্রে বর্ণকে উপস্থিত থাকতে আবদার করেছেন আজাদ সাহেব। অবশ্য আব্বুর আবদার কানের বাহিরে রেখেছে বর্ণ। ডক্টর আসছে বাক্যটি কর্ণকৌঠরে পৌঁছতে নিজের সিদ্ধান্ততে তৎক্ষণাৎ পাল্টে নিয়েছিল। আজ সে বাড়িতেই থাকবে, দরকার হলে ফ্লাইট মিস যাক। শিকদার নিবাসে এসে খানিক পর থেকে মায়েরা একটা জিনিস লক্ষ্য করেছে, আসফিয়ান বর্ণ কেমন অদ্ভুত চক্ষু নেত্রে দেখছে তাকে। সে তাকালেও নজর সরায় না মানুষটা। অস্বস্তি হচ্ছিল মায়েরার। নড়েচড়ে বসে জোরপূর্বক হাসে। রামসা এসে টি টেবিলে নাস্তা পানীয় দিয়ে গেল। আইজা বসেছিল অতিথির সাথে। বর্ণকে আসতে দেখে তাকে ড্রয়িং রুমে বসার অনুরোধ করে রুমে গিয়েছে। দুই শিকদারের একজনও বাড়িতে নেই। অতিথি আসার সংবাদটি আজাদ সাহেবের কানে পৌঁছে দেবেন তিনি। সুখে নিয়ে মধ্যাহ্নের দিকে কোথাও একটা গিয়েছে তামিজ সাহেব, এখনো ফিরেনি। বর্ণর কপালে গাঢ় ভাঁজ, তর্জনী ঠোঁটে ঘষে তীক্ষ্ণ দৃষ্টি মায়রার দিকে স্থির রেখেছে। রমণী গলা খাকারি দেয়, হাই। ওপারনিস মাথা নেড়ে বর্ণ অন্যরকম এক প্রশ্ন করল, মিসেস, আপনার মন ভালো? অপ্রস্তুত হাসল মায়রা। শিওর, কেন নয়? বর্ণ কাঁধ ঝাঁকায়, সন্দিহান গলায় ঠোঁট বাঁকিয়ে অল্প হেসে বলল, দেখে তো লাগছে না। হৃদয়ের কোথাও ভারী আঘাত লেগেছে নাকি?
থমকে যাওয়া চোখে চাইল মায়েরা, দৃষ্টিতেও অত্যাধিক আশ্চর্য। এটা সত্যি যে একটা জঘন্য কারণে তার মনটা ভিসিয়ে আছে। শুধু ভিসিয়ে নয়, তার বিশ্বাস, তার ভরসা কোনো এক নিকৃষ্ট সুতোয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অথচ সে ঠোঁটে হাসি রেখে দিব্যি নিজেকে প্রাণবন্তন খুশি প্রমাণের সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি মেহেরাবও যা ধরতে পারেনি আসফিয়ান বর্ণ কিভাবে। বিস্ময় ভরা চোখে বাকশূন্য তাকিয়ে রয় মায়েরা। হাসি মিয়ে এলেও সম্পূর্ণ উবে যায়নি। আপনার হয়তো বুঝতে ভুল হচ্ছে মিস্টার, আমার মনটা আজ খুব ভালো, একদম ফুরফুরে। সোফায় পিঠ এলিয়ে ঠোঁট গোল করে অন্যত্র চেয়ে বর্ণ হাসে। ওহ, একদম ফুরফুরে। স্বর থেকে মৃদু তাচ্ছিল্য হাসি ছিটকে আসে। মেহরাবের আসন খানিক দূরে। বর্ণ মায়রার কথোপকথন কানে পৌঁছচ্ছে না তার, তবে যথাসাধ্য চেষ্টা করছে। কণ্ঠ খাতে নামিয়ে কথা বলছে তারা, ফলে আরও শুনতে পাচ্ছে না। হ্যালো ডক্টর, সব ঠিকঠাক? প্রতিটি বাক্য উচ্চারণের সময় আসফিয়ান বর্ণ ঠোঁটে সূক্ষ্ম বাঁকা হাসির এক রেখা জড়িয়ে তাকে অন্যরকম রহস্যময়, যে ব্যাপারটা সকলকে বিব্রত করিয়ে দিতে সক্ষম। মেহেরাব সৌজন্য হেসে জবাব দেয়, ইয়া, এভরিথিং ইজ অল রাইট। আপনার কেমন চলছে রকেস্টার? বিন্দাস। রুবাইয়াত এসে দেখল নাস্তা এখনো ছুঁয়েও নি কেউ। ভদ্রমহিলা হতাশ হলেন। আরে দেখো কাণ্ড, কেউ কিছু টেস্টই করুন দেখছি, এভাবে খালি মুখে গল্প করে যাবে? ইটস ওকে আন্টি, আপনারাও আসুন না, বসুন একসাথে। সুখকে দেখছি না যে, বাড়ির ছোট সদস্যরা নেই, বিশেষ করে নুরা। বর্ণর সামনে অস্থিরতা ডাকতে একনাগারে প্রশ্ন করে এদিক ওদিক তাকালো মায়েরা। রুবাইয়াত ফোঁস করে শ্বাস ছেড়ে বলেন, সুখ একটু বেরিয়েছে আব্বুর সাথে, একটু পরেই ফিরবে। আর নুরাটা নিশ্চয়ই কোথাও বসে অভ্রবীরের পাশে সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। বুঝোই তো, বাচ্চা। আমার তো ওর এই ব্যাপারটাই ভীষণ সুইট লেগেছে আন্টি। প্রথমে হতবাক হয়ে গিয়েছিলাম, মেহরাব কিনা একটা 8 বছরের বাচ্চা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছে। কিন্তু পরে কথা বলে বুঝলাম, দেখতে বাচ্চা সাইজের হলেও। এক্সকিউজ মি বলে বর্ণ উঠে চলে গেল, ফোনে কানে চেপে। কল এসেছে কারো। চেপে রেখে শ্বাসটা মায়েরা ধীরে ধীরে ছাড়ল। চোখটা ভীষণ জ্বলছে, বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণা। পিচ ঢালা রাস্তায় সাই সাই গাড়ি ছুটে চলছে এক মনে। এসি বন্ধ, গাড়ির জানালা খোলা। খোলা জানালা থেকে মুখ বের করে হা করে বাতাস খাচ্ছে শোক। জালে কানের পর্দাগুলো জ্বলছে বোধহয়। কর্ণকৌঠরে ভুভু শব্দ তৈরি হচ্ছে। তামির সাহেব ফ্যালফ্যাল চোখে মেয়ের কাণ্ড দেখছেন। বাবা মেয়ে দুজনের খানিক আগে ফুচকা খাওয়া হয়েছে তৃপ্তি নিয়ে। একটা মধুর সময় কেটেছে তাদের। শেষ কবে মেয়ের সাথে এমন মিষ্টিময় মুহূর্ত কাটিয়েছেন মনে নেই তামির সাহেবের। অবশ্য আজও কাটানো হতো না, যদি না সুখ জোর করে গাড়ি থামিয়ে তার সাথে ফুচকা খাওয়ার বায়না না ধরত। জিভে ঠোঁট ভিজিয়ে আব্বুর দিকে করুণ চোখে তাকায় সুখ। চোখ চিকচিক করছে, ঝালের তোড়ে চোখে জল এসে গেছে প্রায়। এতটা ঝাল না খেতে বারণও করেছিলেন ভদ্রলোক, কমেছে? বলার ফাঁকে টিস্যু দিয়ে চোখের জল মুছে দিলেন। মুখে হু হা করার পরও উপন্যাস মাথা চাকিয়ে হ্যাঁ বোঝায় সুখ। চোখে চোখ রেখে মিথ্যা বলে দিল মেয়েটা। তামির সাহেব ঢের বুঝে নিলেন। আইসক্রিম খেয়ে জিভখানা একটু মিষ্টতা পেল, ঝাল কমে এসেছে এখন। ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিম মুছে দিয়ে মেয়ের মুখে আছড়ে পড়া চোখ সরিয়ে দিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইলেন মুগ্ধ চোখে। রোজ তিনি শুকরিয়া আদায় করেন, জীবনে হয়তো কোনো পূর্ণ কাজ করেছিল বলে এই ভাগ্যলক্ষ্মীকে ওনার সংসারে পাঠিয়েছিলেন স্বয়ং সৃষ্টিকর্তা। এই পৃথিবীতে 3জন মানুষ ব্যতীত কেউ বলতে পারবে না সুখ তার রক্তের কেউ নয়। যেদিন সুখকে পেয়েছিল সেদিন একবার হানিফা বেগমের কাছে গিয়েছিলেন রুবাইয়াত এবং তামির শিকদার। আজাদ সাহেব বাড়িতে ছিলেন না। বর্ণ হওয়ার পর থেকেই তিনি ছেলে আর স্ত্রীকে নিয়ে দেশ বিদেশে ট্রাভেল দিতেন। তখনও কোনো এক দেশে ছিলেন তাদের সাথে করে। সেদিন রাতেই রুবাইয়াত আর সুখকে নিয়ে হানিফা বেগমকে বলে বাড়ি ছেড়ে দূরে সরে গিয়েছিলেন তামিজ। 5 বছর অতিবাহিত হওয়ার পরেও সন্তান দিতে পারছিলেন না রুবাইয়াত। কাছের দূরের সকলের কত কথা শুনতে হতো রোজ। কেউ মুখ ভেঙচাত, কেউ সহানুভূতি দেখাতো। এমনও সময় গেছে যে আত্মীয়দের কারো বাচ্চা কোলে নিতে গেলে বাচ্চার মা মুখের উপর বলে দিয়েছে, তুমি তো বোধহয় বন্ধা, কখনো মা ডাক শুনতে পাবে কিনা সন্দেহ। আমার ছেলেকে ছুবে না, ওর ক্ষতি হয়ে যেতে পারে। দীর্ঘ দিন পর হঠাৎ যখন তিনি মা হওয়ার সৌভাগ্য লাভ করেন, তামির সাহেবের খুশি দেখে কে।
পুরো এলাকায় পুরো গোষ্ঠীতে মিষ্টি বিতরণ করে আসলেন। সংবাদ দিলেন, আমিও বাবা হব এবার। এত সবের পর রুবাইয়াতের মিসক্যারেজ হওয়ার ঘটনাটি কাউকে জানাননি। কী লাভ হতো? আবার সেই পুরনো কথাগুলো তাকে ভেতর থেকে গুঁড়িয়ে দিত। অতঃপর তার কিছুদিনের মধ্যেই শূন্যতা ভরা দুজন কপোত-কপোতির সংসারে পূর্ণতারূপে সুখ এলো নিজ থেকে। তামিম শিকদার সেদিন সবার থেকে দূরে অন্য একটা দেশে চলে গেলেন স্ত্রী সন্তান নিয়ে। ফিরলেন প্রায় সুখের ২.৫ বছর পর। পৃথিবীর সামনে পরিচয় করিয়ে দিলেন তামিম শিকদার এবং রুবাইয়াত সুলতানা একমাত্র মেয়ে ফারিস্তা সুবাহান সুখকে। স্বয়ং আইজা কিংবা আজাদ শিকদারও জানে না সুখকে রুবাইয়াত গর্ভে ধারণ করেননি। মায়ের পর পরিবারের বড় হিসেবে আজাদ শিকদারকে বলতে চেয়েছিলেন তামিম সাহেব, কিন্তু রুবাইয়াত চায়নি। মুখে ইজাজাত দিত ঠিকই, তবে চোখের দৃষ্টিটা যেন নীরবে অশ্রু বিসর্জন দিয়ে বলতো, সুখ আমার গর্ভছেড়া ধন নয়। কথাটি আরও একজন মানুষ বেশি জানুক এটা আমি চাই না। সুখকে অপছন্দ করার দোয়াই দিয়ে সত্যিটা তাকে বার কয়েক বলে দিতে চেয়েছিলেন হানিফা বেগম, তবে পারেননি ছেলের মুখের দিকে চেয়ে। তামিম শিকদার বলে দিয়েছেন, যেদিন তিনি মুখ খুলবেন সেদিন ছোট ছেলেকে চিরজীবনের জন্য হারিয়ে ফেলবেন। বা চোখের সামনে তুড়ি বাজিয়ে সুখ ইশারায় জানতে চাইল, হঠাৎ এস্টাসু হয়ে গেলে কেন আব্বু? ভদ্রলোক প্রশস্ত হাসলেন, মাথাটা কেমন ঝিমঝিম করছে। এই ব্যাপার? সুখ খানিক নিকটে চলে এলো, মিশে মিশে মুখ গম্ভীর করে ইশারা কাঁধ দেখিয়ে বোঝায়, এখানে মাথা রাখো। তামিম সাহেব মেয়ের কথায় মৃদু হেসে ধীরে মাথা ঠেকালো তার কাঁধে। আব্বুকে ভালোবাসো? অনেক, হাতের ইশারায় জানিয়ে দেয় সুখ। তামিম সাহেব স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলেন। সুখ নিজেও আব্বুর মাথায় নিজের মাথা ঠেসে চোখ বুঝে। বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছে গাড়ি, ব্যাস আর কিছুটা পথ বাকি। আর্ট গ্যালারি ওয়েবসাইটে সিভি পাঠিয়েছেন সুখ ৩-৪ সপ্তাহ আগে। সেদিন গ্যালারি থেকে ইমেল এসেছিল, সিভি সিলেক্ট করে নিয়েছে তারা। আর এটাই ছিল আব্বুর জন্য সুখের সারপ্রাইজ। আজ আর্ট গ্যালারিতে আব্বুর সাথে পেন্টিং নিয়ে গিয়েছিল। পুরোটা সময় অস্থিরতায় কেটেছে, আর আব্বু পাশে থেকে তাকে সাহস দিয়েছে। হানিফা বেগম নিজ শয়নকক্ষে বিছানায় পড়ে আছেন বৃদ্ধা। শীতের আগমনী বার্তা পাওয়ার সাথে সাথে ওনার সর্দি কাশি দেখা দিয়েছে। এখন আবার জ্বরও উঠেছে। রুবাইয়াত দুপুরে খাবার খাইয়ে মেডিসিন দিয়ে এসেছে। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে কদম রাখল নোরা। বাড়ির প্রত্যেকে অষ্টমাশ্চর্য হলো যেন। সে নাকি মায়রাকে লজ্জা পাচ্ছে। অবশ্যের যথেষ্ট কারণও আছে। ফোনালাপে কথায় কথায় মাইরা একবার বলেছিল, হায়, আমার একটা ছেলে থাকলে নুরো বুড়িকে নির্ঘাত ছেলে বউ বানিয়ে আনতাম। আফসোস, ইস, না হওয়া শাশুড়ির সামনে একটু তো লজ্জা বাঁচিয়ে রাখতে হয় নাকি? অথচ দেখো তুফার বীর কেমন গোল গোল চোখে দেখছে। অভ্র নেই আজ, বন্ধুদের সাথে কোথাও পিকনিক বানাতে গেছে। মিরাবকে পেয়ে লজ্জা টজ্জা ছুটে ফেলল। মেহেরাবের পাশে গিয়ে ধূপ করে বসে মিরাবের গাল টেনে দিল। পিচ্চি তো অনেক কিউট, আমার চেয়েও, তাই না বাড্ডি? একটু মন খারাপ হলো শেষে। মেহেরাব হাসল, মনক্ষুণ্ণ নুরার চুল এলোমেলো করে দিয়ে বলো, নেভার, একদমই না, তোমরা দুজনেই কিউট পাই, প্রিন্সেস। রিয়েলি? নো ডাউট। মায়রা আর তুফা কথা বলছিল, নুরার কথাগুলোতে হাসলো দুজন। ওই তো সুখ এসে গেছে। নুরা ছুটে গেল তড়িৎ। সুখের চারপাশে ঘুরে ফিরে তার হাতের বক্সটা কেড়ে নিল আগে ভাগে। আমার আইসক্রিম। কে বলল এটা নুরার? তামিম সাহেবের প্রশ্ন ভাব নিয়ে জবাব দেয় নুরা। কে আবার? তুমিই তো। ইতস্তত নিয়ে এগিয়ে আসে সুখ। অস্বস্তি হচ্ছিল নতুন কারো সামনে যেতে। মেহরাব এক ঝলক চেয়ে ঠোঁট কামড়ে হাসল, এরপর নজর সরিয়ে নেয়। সুখ, এসো না। ড্রয়িং রুম বেরিয়ে যাচ্ছিল সে, মায়রার ডাকে থামল। সৌজন্য হেসে এক পলক আব্বুকে দেখে হেঁটে গেল সেদিক। মায়েরা কিছু বলতে চায়, আজাদ এবং তামিম সাহেব সম্মতি জানালেন। বর্ণ ও মেহরাব তখন মুখোমুখি সোফায় বসে। মায়েরা মিষ্টি ভাষায় মেহরাবকে এক ঝলক দেখে শিকদারের উদ্দেশ্যে বলো মোলায়েম কণ্ঠে, বাবা মা নেই, পৃথিবীতে আপন বলতে আমাদের দুজনের জন্য একে অপরই। ভাই কখনো কোনো আবদার করেনি, মুখ ফুটে বলেইনি। তার মুখ দেখে যেটুকু বুঝেছি এই যা। সেদিন সে প্রথমবার কিছু চাইলো, আর আমি কিভাবে হাত গুটিয়ে বসে থাকি বলুন? থেমে পুনরায় বলল,
হাজারো মেয়েদের ভিড়ে মেহেরাব আপনাদের সুখকে পছন্দ করেছে, ভালোবেসেছে বলতে পারেন। আমি সবসময় যথাসাধ্য তার চাওয়া পাওয়ার পূর্ণ করার চেষ্টা করেছি, একজন মা সমতুল্য ভালো বোনের মতো। আঙ্কেল, সুখের হাতটা কি আমার ভাইয়ের হাতে দিবেন প্লিজ? কথা দিচ্ছি, ওর কোনো অমর্যাদা হবে না। বর্ণ বুড়ুটুরু গুটিয়ে মেহরাবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে হুট করে মেঝেতে চেয়ে আছে সে। ভদ্রলোকের ন্যায় এক পলক চোখ তুলে চেয়েছিল বোধহয়। সচকিতে ভাইয়ের দিকে চাইলেন তামির সাহেব, অতঃপর মায়েরার পাশে বসা সুখকে। আজাদ শিকদার অপ্রস্তুত হেসে অল্পক্ষণ চুপ থেকে বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমরা ব্যতীত আমাদের মেয়েকে বাহিরের কোনো পুরুষ ভালোবাসে, তাকে আপনও করতে চায়। কিন্তু মেয়ের যে বিয়ের যোগ্য বয়স হয়নি এখনো। বয়স অবশ্যই উপযুক্ত হয়েছে, তবু জানোই তো মা, সন্তান যতই বড় হোক বাবা মায়ের চোখে সেই ২ বছরের ছোট্ট খোকাখুকির মতোই। তবে আশাহত হয়ে ভাইয়ের দিকে তাকায় মায়েরা। আজাদ সাহেবের তবে শুনে আশার আলো দেখতে পাওয়ার মতো আগ্রহ নিয়ে ফেলল। মানতে হবে আমার মেয়ে এখন যথেষ্ট পরিণত। একটা সুন্দর পবিত্র মনও আছে। কাউকে ভালো লাগতেও পারে। অভিভাবক হয়েছি বলে আমরা তার ইচ্ছের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এক্ষেত্রে তার মতামত প্রয়োজন। যদি সে চায় তাহলে। সুখের দিকে তাকালেন তামির শিকদার। কণ্ঠ আচমকা কেঁপে উঠছিল ওনার। কোমল গলায় জানতে চাইলেন, তুমি কি চাও আম্মু? সুখের জবাব শুনবে বলে বর্ণ চেয়েছিল শীতল চোখে। ডক্টর শুধু শুধু ইনসাল্ট ফিলিংস নিতে এসেছে। তার দৃঢ় বিশ্বাস ফুল শুধু এবং শুধুমাত্র তাকেই ভালোবাসে, অন্য কাউকে বিয়ের কথা কল্পনা করবে না। অল্পক্ষণের জন্য স্তব্ধ থমেরে বসে রইল সুখ। গলা শুকিয়ে আসছে, মস্তিষ্কের চিন্তাধারা এলোমেলো। তবুও সে মুখায়ব যথেষ্ট শক্ত দেখালো। আসার পর থেকে মেহেরাবের দিকে একবারও না তাকালেও লোকটা চোরা চোখে বার কয়েক তাকিয়েছিল হয়তো। প্রথমবারের মতো একবার আর চোখে তাকে দেখল সুখ। হৃদয়টা তখন অনুভূতি শূন্য। চোখের জবাব শুনতে সকলে যখন তার দিকে তাকিয়ে সে হঠাৎ নির্লিপ্ত আব্বুর দিকে চোখ তুলে তাকালো। ইশারায় বুঝিয়ে দিল, আমি বিয়েতে রাজি। কিছুক্ষণের জন্য ড্রয়িং রুমের পরিবেশটা থমকে যায়। খানিক দূরে থাকা রুবাইয়াতের বুকটা যেন ধক করে উঠল অচিরেই। চোখের তারায় না চাইতেও ভেসে উঠল মেয়ের গায়ে জড়ানো টকটকে লাল শাড়ি, হাত ভর্তি চুড়ি, মেহেন্দি আঁকিবুকি। সুখকে পরিপূর্ণ রাজবধূ লাগছে। ঠোঁট কামড়ে দ্রুত কিচেনে ঢুকে গেলেন ভদ্রমহিলা। বিয়ে করবে সুখ, তাদের ছেড়ে অনেক দূরে শ্বশুর বাড়ি যাবে। সে কাকে বুকে জড়িয়ে বাঁচবে। মায়েরা চকচকে চোখ ভাইকে দেখল। মেয়েরাব ঠোঁটে ঠোঁট গুজে গম্ভীর মুখ করে আছে, অথচ মনের আঙিনায় ঘুরে ফিরছে হাজারো প্রজাপতি। তৎক্ষণাৎ কিছু স্বপ্ন এসে ভিড় জমায় হৃদগহীনে। সুখ নেত্রে অল্পক্ষণ চেয়ে থেকে বর্ণ ঠোঁট বাঁকিয়ে একটু হাসল অদৃশ্য। আচমক উঠে দাঁড়ালো। সেখানে থেমে থাকলো না, মেহরাবের পাশ কেটে হেঁটে এলো সুখের মুখোমুখি। অতঃপর এক ঝটকায় তাকে বসা থেকে টেনে তুলে হুট করে বুকের খাঁচায় বন্দিনী করে জড়িয়ে ধরল। উচ্ছ্বাস মিশ্রিত গলায় বলল শব্দ করে, কংগ্রেটস সিস। অকস্মাৎ অপ্রত্যাশিত কাজে মূর্তি বনে গেল সুখ। হাতে থাকা জুসের গ্লাস ফ্লোরে ছিটকে পড়ে ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হলো। বর্ণ চোখের মুখের প্রখরতা প্রমাণ করে দিচ্ছিল সে কতখানি খুশি, কতটা না আবেগপ্রবণ। সুখকে ছেড়ে দিয়ে পুনরায় তার মুখটা দুহাতের আজলায় তুলে দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে উচ্ছ্বসিত স্বরে টেনে টেনে বলল, আই অ্যাম সো এক্সাইটেড ফুল। কণ্ঠ খাদে নামিয়ে নিম্ন আওয়াজে ফের প্রশ্ন করে, তুই এমন অস্বাভাবিক কাঁপছিস কেন ফুল? শীত লাগছে? নাকি অত্যাধিক সাহসিকতার পরিচয় দেওয়ার কুফল? অতঃপর সম্বিত ফেরার মতো হুট করে সুখকে ছেড়ে দিয়ে দূরে সরে এলো। বুকে হাত চেপে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল। এ যেন রাগ সংবরণের ক্ষুদ্র প্রচেষ্টা। আশেপাশের সম্বিত চাহনি দেখে হুটহাট বোকাদের মতো হেসে বলল, সরি গাইস, বি পজিটিভ। এক্সাইটমেন্টে কী যে করে ফেলেছি বোধে ছিল না। অ্যাকচুয়ালি শি ইজ মাই কাজিন সিস্টার। প্রথমবার বাড়িতে বিয়ে অনুষ্ঠিত হবে ভাবতেই ডোন্ট মাইন্ড এনিথিং এল ব্রো, ওকে? শেষোক্ত কথাটি মেহরাবের উদ্দেশ্যে ছিল। মায়েরা হেসে ফেলল হঠাৎ। ইটস ওকে, ভাই বোনই তো। সজোরে উপন্যাস মাথা ঝাঁকালো বন, ঠোঁটে হাসি টেনে ফট করে সুখের চোখের দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল, ভাই বোনই তো, নাথিং এলস। আমার বিয়ে করতে চাওয়ার কারণ? কথাটি সুখ বলেছিল হাতের ইশারায়। মেহেরা বুঝল না।
ঠোঁটে ঠোঁট চেপে ফ্যালফ্যাল চেয়ে বোঝার চেষ্টা অবশ্য করেছিল। সুখ দীর্ঘশ্বাস ছেড়ে অন্যত্র নজর সরায়। পুনরায় বলল ইশারায়, যাকে ভালোবাসি দাবি করেছেন, বিয়ে করতে আগ্রহী, তার ভাষায় যদি না বুঝতে পারেন তবে সংসার হবে? এবারেও সম্পূর্ণ কথা বুঝতে অপারগ হয়ে মেহেরাব মাথা চুলকে লজ্জাশঙ্কর হাসল মৃদু। বলল অপরাধী কণ্ঠে, সরি সুখ, আসলে। সুখ বোধহয় তাচ্ছিল্য হাসল। হাতের ফোনে শেষবার বলা কথাটি কিবোর্ড চেপে লিখে মেহেরাবের চোখের সামনে এগিয়ে দিল। গার্ডেনে দুটো চেয়ারে মুখোমুখি বসে দুজন। শীত শীত মৃদুমন্দ হাওয়া বইছে। গায়ের ওড়নাটি মুঠোয় চেপে আরো জড়সড় হয়ে বসল সুখ। দুজনকে একান্ত কথা বলার সুযোগ দিয়েছে পরিবার। সামনে এগোনোর সিদ্ধান্ত যেন বুঝে শুনে নিতে পারে। ফোনের লেখাটি পড়ে মেহেরাব বলল, হয়তো এখন বুঝতে পারছি না তোমার ভাষা, কিন্তু সাথে থাকতে থাকতে একসময় সব সহজ হয়ে যাবে। দেখো। সুখের কি হলো কে জানে, ডোক গিলে দাঁতে দাঁত চেপে রইল। দৃষ্টি কাঁপছিল একটু একটু। কেন যে কে জানে। জামাইবাবু, কমলালেবু একলা খেও না, পালকি থেকে বউ পালাবে, দেখতে পাবে না। টেবিলে সাজানো কমলালেবু, আপেল, আনারস সহ হরেক রকম মৌসুমি ফলাদি এবং জুস। বর্ণ কোত্থেকে সে ধূপধাপ সুখের পাশের চেয়ারে বসে গানের সুরে কথাগুলো গেয়ে একটা কমলালেবু মুখে পড়ে পরপরই মুখ কুঁচকে নিল। স্বাদ টক টক। গানটা কোন সিনেমাতে যেন ছিল ডক্টর, মনে করার চেষ্টা করুন। এই মুহূর্তে বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। তেমনি ভাব ধরেই বলল সে। দুজনের বোঝাপড়া শেষের আগে মাঝখানে বর্ণ এসে পড়াটা খুব একটা ভালো লাগলো না মেহেরাবের। তবুও ঠোঁটে হাসি ধরে রাখলো। অসন্তুষ্ট প্রকাশ করা যাবে না। বাল্যকালে দেখেছিলাম, মনে পড়ছে না সঠিক। মনে করার অল্প চেষ্টা করে জবাব দিল। বর্ণ পুরুকুটি করে যায়। সামান্য একটা সিনেমার কথা মনে রাখতে পারেননি? ডক্টরের ডিগ্রিতে কোনো ভেজাল নেই তো? রাতের ঘুটঘুটে অন্ধকারে কোনো দুর্বল মনে ভীতু জাগানোর উপযোগী স্বরের মতো সন্দিহান গলায় ফিসফিসিয়ে বলল শেষ বাক্যটি। মেহরাব হতাশ। বলল, রাগস্টার সাহেব, সিনেমা গান সম্পর্কে আমার চেয়ে আপনার সাধনা বেশি। বলতে পারবেন সেই সিনেমায় হিরোইনকে লাস্ট কোন হসপিটালে অ্যাডমিট করা হয়, অথবা কোন স্যালাইন দেওয়া হয়েছিল? সুচলো চোখে অল্পক্ষণ তাকিয়ে হুট করে হেসে উঠল বর্ণ। ডক্টর, এসব ছোটখাটো চিজ কখনো সখনো নজরবন্ধ হয়ে যায়, এত সব মনে রাখতে নেই। থ মেরে তাকিয়ে রইল মেহেরাব। ওই যে লোকে বলে, নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনা। কথাটি হুবহু যেন মিলে গেল আসফিয়ান বর্ণর সাথে। সুখ চোখ মুখ শক্ত করে কি যেন বিড়বিড় করল। বর্ণ স্পষ্ট দেখল তা, এবং লিপ রিডিং করে দিল। বাঁদিকে ঘাড় কিঞ্চিত ঝুঁকিয়ে ঠোঁটের উপর অদ্ভুত কায়দায় হাত চালিয়ে বুড়ো কুচকায় পুরুষটি। নিজেও বিড়বিড় করে, ফুল, তুই আমায় গালি দিলি? ব্যাড, ভেরি ব্যাড, বাট কবুল। ছলতা চুরি করে ভালোবাসা ফাঁসিয়ে এখন মাছ দরিয়ায় হাত ছাড়তে চাস? তোর সব পাত্রপাত্রী রাজি। আজাদ সাহেব সুখের জবানে হস্তক্ষেপ করলেন না, হাসি মুখে মেনে নিলেন বরং। মেহেরাবরা ফিরে গেল সন্ধ্যা নামার পর। আজ রাতটা শিখদের নিবাসে কাটাতে বলা হয়েছিল তাদের। তারা সায় দেয়নি। কদিন পর একেবারে বিয়ের ডেট ফিক্সড করতে আসবে নাকি। বের হওয়ার আগে একটিবার সুখকে দেখার বাহানা বার কয়েক সকলের অগোচরে উঁকি মেরে দেখছিল মেহেরাব, কিন্তু দেখা পায়নি কাঙ্ক্ষিত রমণের। তামিজ সাহেব সেই ক্ষণ থেকে নীরব হয়ে আছে। সুখের সামনে যেতেই কেন যেন সংকোচ বোধ করছেন ভদ্রলোক। মেয়েটা তাদের এক লহমায় সত্যি বড় হয়ে গেল। এই তো সেদিন হাঁটি হাঁটি পাপা করে ছোট্ট সুখের হাত আঁকড়ে হাঁটা শিখিয়েছিলেন তিনি। ঘোড়া সেজে পিঠে চড়িয়ে হৈ হৈ করে ঘরমায় ছুটেছেন কত শতবার। তারপর কোলে করে স্কুলের শ্রেণীকক্ষে নিয়ে এসেছেন। সেই ছোট্ট খুকি আজ বিয়ের উপযুক্ত। আলো আঁধারের খোলা ঘর, হাঁটুতে মুখ গুজে বেডে চুপটি করে বসেছিল সুখ। তামিজ সাহেব সন্তর্পণে আলো জ্বালিয়ে দেন। আব্বুকে দেখেই সুখ ঝাঁপিয়ে পড়ল বুকে। এটিই যেন তার আশ্রয়স্থল। ঠোঁট কামড়ে মৃদু গঙিয়ে কেঁদে ফেলল। চোখের অশ্রুরা বাদ মানছে না।